বাদ পড়ে গেছে ব্রাজিল। গোল শূন্যভাবে শেষ হয়েছিল পুরো ম্যাচটা। 90 মিনিট পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। শেষের 15 মিনিট বা তার চেয়েও বেশি সময় 10 জনের দলের বিপক্ষে ব্রাজিল খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আর কোনো পথ খুঁজে বের করতে পারে নাই। এবং এর ফলে যেটা হয়েছে, উরুগুয়ে তারা পৌঁছে গেছে সেমিফাইনালে। এবং এই ম্যাচে কি কি হয়েছে, 40টার ওপর ফাউল হয়েছে, যেটা এবারের আসরে কোপা আমেরিকায় যে কোনো ম্যাচের মধ্যেই সর্বোচ্চ। রেড কার্ড দেখেছেন নান্দেজ 74 মিনিটসে। শেষ 16 মিনিট ব্রাজিল 10 জনের দলের বিপক্ষে খেলে। এরপর যখন টাই ব্রেকারে ম্যাচটা গড়ায়, সেখান থেকেই আসলে ব্রাজিলের স্রোতের বিপরীত দিকেই যাত্রাটাই শুরু হয়ে যায়। সেখানে মিলিতাও তিনি পেনাল্টি মিস করেছেন, লুইজও মিস করলেন। এবং এরপর গিয়ে হোসে মারিয়া হিমেনেজ একটা পেনাল্টি মিস করলেও আলিসন ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা আর ব্রাজিলের হয় নাই। শেষ কিক থেকে ম্যানুয়েল উগার্তে যখন জালে বল জড়ালেন, তখন নিশ্চিত হয়ে গেল উরুগুয়ে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। যাচ্ছে কোপা আমেরিকার সেমিফাইনালে, এবং উরুগুয়ে এই সেমিফাইনালে উঠল 13 বছর পর। ব্রাজিল বাদ পড়ল টুর্নামেন্ট থেকে, এবং এই জায়গাতে সবাই বোধহয় এই ম্যাচের আগে জানতেন এবং ভেবেছিলেনও যে উরুগুয়ে ব্রাজিলের বড় পরীক্ষা নেবে। অবশ্য সেই অর্থে পরীক্ষাটা সেই রকম ভাবে হয়তো হয় নাই। ম্যাচটা 90 মিনিটস পর্যন্ত গেল, এরপরে আমরা দেখলাম টাই ব্রেকারে ম্যাচটার ব্যবধান গড়া হলো। দেখেন, এই টাই ব্রেকারে যখন ম্যাচের রেজাল্ট আসলে ডিসাইডিং হলো, এরপর বেশ কিছু জিনিস নিয়ে আসলে প্রশ্ন আসছে। মিলিতাওকে দিয়ে কেন হচ্ছে প্রথম শটটা নেওয়া হয়েছে, এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। মিলিতাওকে কিন্তু আমরা খুব বেশি আসলে কখনোই দেখি না যে তিনি ক্লাব ক্যারিয়ারেও সে পেনাল্টি শুটগুলো তিনি নিয়ে থাকেন। মার্কিনিও স্কোয়াডে ছিলেন, তাকে দিয়ে সে পেনাল্টি নেওয়া হয় নাই। এর আগেও যদি আপনি খেয়াল করেন যে উরুগুয়ের কাছ থেকে তো আরেকটু মনে হয় অ্যাটাকিং ফুটবল সবাই এক্সপেক্ট করছিল। সে স্পেশালি দারুইন নুনিয়েজ, তিনি এই ম্যাচে হচ্ছে পুরোপুরি নিজের ছায়া হয়েছিলেন। এই সুযোগগুলো আসলে ব্রাজিলের কাজে লাগানো দরকার ছিল। ব্রাজিল যে কাজটা করলো, ব্রাজিলের পুরো ঘটনাটাকে যদি আমরা সাম আপ করি, ভিনিসিয়াস জুনিয়র নাই, আপনি এনরিককে নামালেন। ব্রাজিল যে ম্যাচ, যে 11 নিয়ে মাঠে নেমেছিল, সেটা যদি আপনি একবার দেখেন, সেখানে এনরিক আছেন, রদ্রিগো এক পাশ থেকে স্টার্ট করেছেন, রাফিনিয়া আছেন, পাকেতা, গোমেজ, ব্রুনো, মানে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল সেই 11 নিয়ে ব্রাজিল মাঠে নামলো। ফার্স্ট হাফটা হলো, আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হাফ হয়েছে শেয়ান খুবই ফিজিক্যাল খেলা হয়েছে, যেটা আপনি এক্সপেক্ট করেন সাধারণত এরকম ম্যাচে। এবং হাই প্রেস করছিল উরুগুয়ে, একটার পর একটা প্রেসিং, এবং মিডফিল্ডে ব্রাজিল একদমই সুবিধা করতে পারছিল না। ব্রাজিলের মিডফিল্ড ওয়াজ নন এক্সিস্টেন্ট। এরপরে আসেন আপনি ফার্স্ট হাফে কয়েকটা ঘটনা ঘটলো, যেখানে আমরা দেখলাম যে রাফিনিয়া একটা সুযোগ পেলেন, কিন্তু তিনি কাজে লাগাতে পারলেন না। এরপরে রোনাল্ড আরাউহো ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন। ঠিক ওই সময়ে মোমেন্টটা পিক করার একটা দুর্দান্ত সুযোগ ব্রাজিলের কাছে এসেছিল, রাফিনিয়াই সুযোগ পেলেন, এবং রাফিনিয়া সেখান থেকে গোল করতে পারলেন না। তার ঠিক আগের মিনিটে, অর্থাৎ 34 মিনিট সম্ভবত ম্যাচের, তখন অন্য পাশে ডারউইন নুনিয়েজের কাছে একটা ক্রস ছিল, সেখান থেকে তিনি বল মারলেন ওপর দিয়ে। ফার্স্ট হাফটা এভাবেই শেষ হলো, যেখানে মোমেন্ট পিক করা দরকার ছিল ব্রাজিল সেখান থেকে পিক করবে। কারণ আরাউহোর ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে যাওয়া, এরপরে হোসে মারিয়া হিমেনেজের নামা, যার বয়স হয়ে গেছে, তার এগেনস্টে এনরিক বা রদ্রিগো এদের আরও বোধহয় ভালো করা দরকার ছিল। সেকেন্ড হাফের খেলাটা শুরু হলো মোটামুটি ওই একই ধারায়। রদ্রিগোকে ফার্স্ট হাফে খুঁজেই পাওয়া যায় নাই, তিনি ম্যাচে ছিলেনই না। সেকেন্ড হাফে রদ্রিগোর প্রথম কন্ট্রিবিউশন যেটা মনে হলো, সেই কন্ট্রিবিউশনে তিনি যেটা করলেন, নাহিতান নান্দেজ একটা রেড কার্ড দেখলেন। প্রথমে রেফারি ইয়েলো দিয়েছিলেন, পরে ভিআরে রেড কার্ড হলো, যেটা পরিষ্কার রেড ছিল। ওইটাই রদ্রিগোর একমাত্র কন্ট্রিবিউশন এই ম্যাচে আমার কাছে মনে হয়েছে। দরিভাল জুনিয়র তবুও চেঞ্জ করলেন আরো পরে গিয়ে। তার প্রথম চেঞ্জ আসলো 81 মিনিটে, তার পরের লটে তিনি চেঞ্জ করলেন বোধহয় 87 মিনিটের সময়। 5 জন সব মিলে তিনি চেঞ্জ করেছেন। কিন্তু ব্রাজিলও যে শেষের 15 মিনিট, উরুগুয়ে যে 10 জনের দলে পরিণত হয়েছে, এখন যে ব্রাজিলের আসল সুযোগ ম্যাচটা ছিনিয়ে নেওয়ার, আপনি জানেন যে এক্সট্রা টাইম নাই, তো আপনি ওইখানে আরেকটু বেশি অ্যাটাকিং ফুটবল খেলবেন, সেই কাজটা ব্রাজিল করতে পারে নাই। আর টাই ব্রেকারের কথা ওটা বাদ দেন, ওটা লটারি, ওটা ধরে নিলাম আমি বাদ। কিন্তু ব্রাজিলকে মূলত হতাশ করার কথা ওই শেষের 15 মিনিট বা 20 মিনিট। এবং এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র তিনি ছিলেন না, তাকে আমরা দেখেছি যে গ্যালারিতে বসে তিনি আফসোসও করছেন যখন ব্রাজিল টাই ব্রেকারের শুটগুলো মিসও করছে। তবে ডরিভাল জুনিয়র
তিনি কিন্তু আসলে বলছেন যে এই ম্যাচ থেকেও যতটা না নেগেটিভিটি রয়েছে এর থেকেও তিনি পজিটিভ জিনিসপত্রই বেশি দেখছেন। টেকনিক্যালি আমরা দারুণ খেলতে পেরেছি তা না, তবে আমরা লড়েছি, পজিটিভ দিকটাই বেশি দেখছি। ব্রাজিল দলটাতে লোকে যেটা দেখতে চায় আমরা সবাই সেখানে তুলতে চাই, কিন্তু ফল যা চেয়েছে তা আসেনি, সেটা মেনে নিচ্ছি এবং সেই দায়িত্বও নিচ্ছি। এই দল এখন থেকে ডালপালা মেলবে। দেখুন, ডালপালা মেলার জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট ছিল এটা। আপনি যদি ডালপালা মেলার জন্য, হ্যাঁ, আপনি যদি হিসেবটা করেন, ব্রাজিল স্টার্টটা করলো কিভাবে? কোস্টারিকার সাথে ব্রাজিল ড্র করলো, এরপর একটা ম্যাচ খালি ব্রাজিল জিতলো, এরপরে লাস্ট ম্যাচটাও কলম্বিয়ার সাথে ড্র। এই ম্যাচও আসলে ব্রাজিলের মতো না। দেখেন, ব্রাজিল যে প্যারাগুয়ের সঙ্গে বড় ব্যবধানে জিতলো, ভিনিসিয়াস জুনিয়র 2 গোল করলেন, ওইটা আসলে মানে ঠিক স্ট্যান্ডার্ড হিসেবে আপনি ধরতে পারবেন না, আদর্শ হিসেবে ধরতে পারবেন না, কারণ প্যারাগুয়ে অত ভালো দল না। কোস্টারিকার সঙ্গে ওটাও মেনে নেওয়া যায়, সুযোগ তারা তৈরি করেছে। কিন্তু শেষ ম্যাচে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের ইয়েলো কার্ডটা যে তাদের কত বেশি ভুগিয়েছে, বলছি না ভিনিসিয়াস থাকলে দল, এই ব্রাজিল দল হয়তো জিতে যেত। ভিনিসিয়াস তো কলম্বিয়ার সঙ্গে একদমই ভালো খেলেন, তিনি শুধুমাত্র প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটা ভালো খেলেছেন। আপনি এনরিকে এই ম্যাচটা স্টার্ট করালেন, কিন্তু এই এনরিক আগের ম্যাচগুলোতে, আগের যে 3টা ম্যাচ গ্রুপ পর্বে খেলেন, একটায় বোধহয় বদলি নেমেছিলেন 71 মিনিটে, একটায় 86 মিনিটে, আরেকটা আমি ভুলে গেছি মাঝখানেরটা কি। তো এই প্লেয়ারকে যদি আপনি আরেকটু আগে গ্রুপ স্টেজে যখন পড়েছে তখন যদি একটু আগে থেকে স্টার্ট করাতেন, তাহলে হয়তো এই ম্যাচে নেমে তিনি একটু মনে বল পেতেন। কারণ তাকে তো শুরু থেকেই রোনাল্ডো আরোহ পুরো উরুগুয়ে দল মনে হলো তাকেই টার্গেট করেছে, এবং বয়স কম পেয়েছে, খুবই স্বাভাবিক। আমি ফুটবলার যত ধরনের চাপে রাখা যায় সেই চাপটাও কিন্তু উরুগুয়ে দিয়েছে। তো এটা তো সবাই করবে, এটাই স্বাভাবিক। এরপরে আপনি দেখেন যে ব্রাজিলের মিডফিল্ডে যদি আপনি আসেন, ব্রাজিলের মিডফিল্ডে জাও গোমেজ বা আপনি বলতে পারেন ব্রুনো গিমারেশ, এরা আসলে আপনি তো চিন্তা করেন তো 10 বছর আগের ব্রাজিল দলে কারো কি সুযোগ হইতো? আমার তো মনে হয় না। এবং এই সবগুলো ম্যাচে কিন্তু এই মিডফিল্ড সেটআপটা দিয়েই কিন্তু পার করার চেষ্টা করেছে, তাই না? দেখেন, এই কথাটা লোকেদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু নেইমার ছাড়া এই ব্রাজিলের আসলেই গতি নাই। এই ম্যাচেও নেইমারের অভাব ব্রাজিল হাড়ে হাড়ে টের পেয়েছে। এই অবস্থা বা এই অবস্থানে যাওয়ার ব্রাজিলের, এই যে দরিভাল যতই বলুন যে ডালপালা এই দলটা মেলবে, কিন্তু সেই ফুটবলার বা সেই মিডফিল্ডার আসলে তাদের খুঁজে বের করতে হবে। এখন বোধহয় ধৈর্যই ধরতে হবে ব্রাজিলের। মানে ব্রাজিলেরকে নিয়ে যারা আশা দেখতে শুরু করেছিলেন 2026 বিশ্বকাপ নিয়ে, সেই জিনিসটা আসলে মনে রাখা দরকার। সেটার জন্য ব্রাজিলের রিসেন্ট টাইমটা কিন্তু একেবারেই বাজে যাচ্ছে। আপনি 2019 সালে ব্রাজিল লাস্ট কোপা আমেরিকা হচ্ছে গিয়ে জিতলো। ওয়ার্ল্ড কাপের হিসাব তো 2002 সালের পর থেকে হচ্ছে এখন পর্যন্ত আর আসে নাই। তার মানে ব্রাজিল এখন করবেটা কি? ডরিভাল জুনিয়র আরেকটু সময় দেখেন, টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু তিনি বলছিলেন যে আমি কখনো দল নিয়ে এতদিন কাজ করারও সময় পাই নাই। এবার 20 ডেজের মতো তিনি সময় পেয়েছিলেন। ব্রাজিলের এই কোপা আমেরিকা ধরেন হচ্ছে গিয়ে আপনি ব্রাজিল হারলো কোন ম্যাচটা? এই ম্যাচটা। এর আগে তো ব্রাজিল গ্রুপ স্টেজে কিন্তু আনবিটেনই ছিল, এখনো আনবিটেন যদি টাই ব্রেকারের হিসাবটা যদি আপনি বাদ দেন, আনবিটেন। এরপরও কিন্তু ব্রাজিলের মতো জিনিসটা এখন দেখেন না। ব্রাজিল এই মুহূর্তে একটা মেস। কেন? আপনি অনেকদিন ধরে বসে থাকলেন, কার্লো আনচেলোত্তি আপনার কোচ হিসেবে আসবে, তারপর আপনি কাউকে না পেয়ে গেলবার 3টা কোচ পাল্টে আপনি দরিভাল জুনিয়রে আসলেন। তো তার কাছ থেকে আপনি সরাসরি এত কি প্রত্যাশা করবেন? এবং তার যে খেলার ধরন বা যা সবকিছু, তিনি আসলে অত বেশি অ্যাডভেঞ্চারাস না বলেই মনে হলো, মানে আমাদের যত স্বল্প জ্ঞান আছে সেইটুকু জ্ঞানে। এবং তিনি দেখেন খুব অ্যাডভেঞ্চারাস হলেনও না, ওই শেষের 15 মিনিটেও খুব একটা অ্যাডভেঞ্চারাস হলেন না। এইটা ব্রাজিলের জন্য একটা আঘাত যে 2022-এ তারা বিশ্বকাপ থেকে বাদ পড়লো, কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে হেরে, কোপা আমেরিকাতেও ঠিক একই ধাঁচে আরেকটা টাই ব্রেকারে গিয়ে। এবং এই শতাব্দীতে ব্রাজিলের আপনি রেকর্ডগুলো যদি দেখেন 2000 সালের পরে, 2001 থেকে যদি হিসাব করেন 2002-এ তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, এগুলো কোপা আমেরিকার স্ট্যাট, 4-এ 7-এ চ্যাম্পিয়ন, 19-এ চ্যাম্পিয়ন। কিন্তু গেল 6টা কোপা আমেরিকা যদি আপনি আরেকটু খাটো করে নিয়ে আসেন এই রেকর্ডটাকে, তাহলে চ্যাম্পিয়ন হয়েছে। বিদায় নেওয়ার অবস্থাটা দেখেন। গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল 16-তে, 15-তে কোয়ার্টার ফাইনাল, 11-তে কোয়ার্টার ফাইনাল, 24-এও সেই কোয়ার্টার ফাইনাল। অর্থাৎ ব্রাজিল আসলে একটা বাজে সময় পার করছে। আমার মনে হয় সবাই কম বেশি এর সঙ্গে একমত হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.